প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি ইভ্যালি ২১ রাতের আজকের আলোচনায়। আপনাদের সাথে আছে আমি রাজীব জামান। প্রিয় দর্শক, আপনারা জানেন ইভ্যালি ২১ রাতে আমরা সমসাময়িক আলোচিত বিষয়গুলো নিয়েই আলোচনা করার চেষ্টা করে থাকি, এবং আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব তার বিষয়বস্তু রয়েছে শিল্পায়নের পথে দেশ, অগ্রগতি ও সমস্যা। আমরা সকলেই জানি যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অগ্রগতিতে শিল্প খাতের ভূমিকা অপরিসীম, এবং যে কোনো দেশের অর্থনৈতিক অগ্রগতিতে আসলে শিল্পায়ন অপরিহার্য। বিশেষ করে অর্থনৈতিক অগ্রগতি, কর্মসংস্থান, দেশীয় শিল্পের সুরক্ষা, বিদেশি বিনিয়োগ, এই জায়গাগুলো নিয়ে আমরা সকলেই জানি। কোভিড-19 পরিস্থিতির বিষয়গুলো আমরা সবাই জানি। সারা বিশ্বেই এই জায়গাটি বেশ চ্যালেঞ্জের মুখে আসলে এগিয়ে যেতে হচ্ছে। তার মধ্যেও বাংলাদেশের এই কোভিড মোকাবেলা করে সরকারের যে পদক্ষেপগুলো রয়েছে আমরা জানি। দেশি শিল্পের সুরক্ষা, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা, শিল্পায়নের জায়গাগুলো আরও প্রসারিত করা, এই জায়গাগুলো নিয়ে অবশ্যই সরকারের প্রচেষ্টা রয়েছে, ব্যবসায়ীদের উদ্যোগ রয়েছে, সাহসী ভূমিকা রয়েছে। তারপরেও আসলে শিল্পায়নের পথে কতটুকু আমাদের অগ্রগতি হলো, সম্ভাবনা কেমন আছে, চ্যালেঞ্জগুলো কি আছে, এই জায়গাগুলো নিয়ে আজকে আমরা কথা বলার চেষ্টা করবো। এবং এসব বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে অনলাইনে সংযুক্ত আছেন মোহাম্মদ সিরাজুল ইসলাম, নির্বাহী চেয়ারম্যান, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। আমাদের সাথে আরও সংযুক্ত আছেন জনাব হাফিজুর রহমান খান, চেয়ারম্যান, রানার গ্রুপ। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জনাব সাজ্জাদুর রহমান, সম্পাদক, বিজনেস ইনসাইডার বাংলাদেশ। এবং কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে সংযুক্ত হবেন জনাব আহসান খান চৌধুরী, চেয়ারম্যান ও সিইও, প্রাণ আরএফএল গ্রুপ। আমরা সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমি আলোচনাটি শুরু করতে চাইব হাফিজুর রহমান খান, চেয়ারম্যান, রানার গ্রুপ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমরা প্রথমেই যে বিষয়বস্তু রেখেছে আমাদের, যে শিল্পায়নের পথে দেশ, অগ্রগতি, সমস্যা। অনেক দিন ধরেই বাংলাদেশের এই জায়গাগুলো নিয়ে কাজ করছেন, অর্থনীতিতে আপনাদের অবদান রয়েছে ব্যবসায়ী উদ্যোক্তা হিসাবে। কোভিড-19 সিচুয়েশনে প্রথমে এই জায়গাটার অগ্রগতি একটু যদি আমাদের তুলে ধরেন। শিল্পায়নে আমরা দেশ যে এগিয়ে যাচ্ছে এতে কোনো সন্দেহ নেই। আমরা বিভিন্ন ধরনের শিল্প স্থাপিত হচ্ছে। আমরা গার্মেন্টসে তো সেকেন্ড লার্জেস্ট, এটা আমরা স্থাপিত অলরেডি হয়েছে। এছাড়া চামড়া শিল্প, এবং খালি চামড়া না, ফুটওয়্যার যদি বলি, কমপ্লিট প্লাস্টিক, এবং বিভিন্ন ধরনের খাদ্য উৎপাদনে এবং বাইসাইকেল উৎপাদন, এই জাতীয় আমরা অনেক সেক্টরে আমরা অনেক ভালো করছি। এছাড়া অটোমোবাইল সেক্টরেও মোটরসাইকেল উৎপাদন শুরু হয়েছে, পার্শিয়ালি এক্সপোর্টও শুরু হয়েছে, এবং অটোমোবাইল একটা মোটরসাইকেলের পলিসি হয়েছে, সরকার দিয়েছেন 2018 সালে। এবং অটোমোবাইলের অন্যান্য যে এগুলো আছে, ব্রাঞ্চগুলো আছে, সেগুলোর জন্য অটো পলিসি একটা তৈরি হয়েছে অলরেডি, মিনিস্ট্রি তো অ্যাপ্রুভ হয়েছে আমরা শুনেছি। এবং এর জন্য কিছু প্রণোদনাও ঘোষণা করা হয়েছে এবারকার বাজেটে। এগুলো সবই শিল্প স্থাপনের জন্য অত্যন্ত আকর্ষণীয় দিক। এছাড়া 100টা ইপিজেটের ঘোষণা, এবং প্রায় 25টা মতন ইপিজেট অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, এবং বিভিন্ন দেশকে যে ইকোনমিক জোন দেওয়া হয়েছে, জাপান, চায়না, কোরিয়া, প্রত্যেক ইন্ডিয়া, সবার জন্য আলাদা আলাদা ইকোনমিক জোন তৈরি করা, এগুলো আমাদেরকে অনেক সামনে নিয়ে গেছে। তবে এখনো পর্যন্ত আমাদের, যেটা আপনারা বলছিলেন যে এর চ্যালেঞ্জ কি এবং অপরচুনিটি কি আছে, তো আমি আগে অপরচুনিটির কথা বলি, চ্যালেঞ্জের কথা পরে বলবো। কোভিড আমাদেরকে যেরকম একটা শঙ্কার মধ্যে ফেলেছে, এরকম আবার অনেক অপরচুনিটি এনে দিয়েছে। কোভিড এবং আন্তর্জাতিক রাজনৈতিক যে অবস্থা বর্তমানে, তাতে বহু দেশ যারা বিনিয়োগ করেছিল কোনো একটা দেশে, আমি উল্লেখ করতে পারবো যে চায়নায় একসময় বিনিয়োগ হয়েছে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, জাপান বলেন, ইউরোপের সমস্ত দেশ বলেন, তারা, আমি যদি অটোমোবাইলের কথা বলি, যে অটোমোবাইল তৈরি এবং তার কম্পোনেন্টস তৈরির জন্য টেকনোলজিক্যাল সাপোর্ট তারা প্রথমে দিয়েছে বিভিন্ন ইন্ডাস্ট্রিকে। দেওয়ার কারণে তারা ওখানে কম দামে কম্পোনেন্টস তৈরি করতে পেরেছে, এবং ওখান থেকে তারা বানিয়ে নিয়েছে, অথবা কম্পোনেন্টস নিয়ে যে তাদের দেশে গাড়ি এবং অন্যান্য জিনিস উৎপাদন করেছে। এইটা এখন তারা শিফট করতে চাচ্ছে। তারা চায়নাকে আর অনেক কমফোর্টেবল মনে করছে না। এই শিফট করার জন্য যে এই প্রচেষ্টা অলরেডি শুরু হয়েছে, এটা বাংলাদেশের জন্য একটা বিরাট অপরচুনিটি। তবে এই কম্পিটিশনে বাংলাদেশ একা নাই,
এখানে থাইল্যান্ড এসছে, এখানে ভিয়েতনাম এসছে, এখানে মালয়েশিয়া এসছে, এখানে ফিলিপাইন এসছে, এখানে ইন্দোনেশিয়া এসছে। তো আমরা কতটুক সেই সমস্ত ইন্ডাস্ট্রিগুলোকে আকর্ষণ করতে পারবো, কতটা তাদেরকে আমাদের দেশে নিয়ে এসে তাদের বিনিয়োগ বলেন এটাকে করাতে পারবো। যেহেতু আমরা ইকোনমিক জোন আমাদের রেডি হয়ে আছে, জায়গা আমাদের রেডি, এবং এখানে দেশের বিনিয়োগ করতেও অনেক প্রতিষ্ঠান রাজি আছে। তারা যদি এই টেকনিক্যাল কোলাবোরেশন পায় তাহলে বিনিয়োগ করে এক্সপোর্টও করা যাবে এবং আমাদের দেশের চাহিদাও পূরণ করা যাবে। তো এই অপরচুনিটিটা আমরা কতটুকু নিতে পারবো সেটা দেখার জিনিস। আর আমাদের যে হার্ডল এখানে থেকে গেছে, স্যার এখানে উপস্থিত আছেন, বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান মহোদয়, আপনারা বিনিয়োগ আকৃষ্ট করেন, এবং কিন্তু বিনিয়োগ আকৃষ্ট করতে যে যারা যে প্রণোদনা ঘোষণা হয়, প্রণোদনাটা ঘোষণা হয় এনবিআর থেকে। প্রণোদনা ঘোষণা করার কোন ধরনের এখতিয়ার বিনিয়োগ বোর্ডের হাতে নেই। এই বিনিয়োগ বোর্ড যখন কোনো আকৃষ্ট করে নিয়ে আসে এবং এই প্রণোদনা এবং তাদের যে রয়্যালটি তারা যেটা নিয়ে যেতে চায়, বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন ধরনের আইনগত বাধা, এই জিনিসটা আবার খুব ডিসহার্টেন করে ফেলে বিদেশি ইনভেস্টরদেরকে। এটাকে যদি আমরা ওয়ান স্টপ সার্ভিসের কথা বহুদিন ধরে বলছি, এটা যদি ওয়ান স্টপ সার্ভিস হয় এবং বিডা যদি এটার দায়িত্ব নেয়, যে প্রণোদনাও বিডা ঘোষণা করবে এবং এর জন্য যে রয়্যালটি যেগুলো নিয়ে যেতে চাইবে তারা, সেগুলোকে অনেক ইজি হয়ে যাবে, তাহলে আমার মনে হয় এটা একটা খুবই ইম্পর্টেন্ট অপরচুনিটি আমাদের জন্য। এই ট্রেনটা যদি মিস করে বাংলাদেশ, তাহলে বাংলাদেশ অনেক দিনে পিছিয়ে যাবে। জনাব হাফিজুর রহমান সাহেব, আপনার কাছে আমরা আসবো, আমরা স্যারের বক্তব্য অবশ্যই শুনবো, তবে আমি এই মুহূর্তে একটু জনাব আহসান খান চৌধুরী, চেয়ারম্যান ও সিইও প্রাণ আরএফএল গ্রুপ, তার সাথে একটু কথা বলতে চাইবো। জনাব আহসান খান চৌধুরী, আমরা যে আলোচনা আজকে রেখেছি শিল্পায়নের পথে বাংলাদেশ এবং অগ্রগতির সমস্যার জায়গাটা আমি পড়ে যাব। প্রথমে একটু আমরা জানি যে আপনারা বাংলাদেশের গণ্ডি পেরিয়ে সুনামের সাথে, গর্বের সাথে বাংলাদেশের বাইরেও কাজ করছেন, এবং এই যে শিল্পায়নের বাংলাদেশের অগ্রগতি, অবশ্যই আপনাদের যেরকম সাহসী ভূমিকা আছে, সরকারের অনেক সাহসী পদক্ষেপও আছে, এই সব কিছু মিলিয়ে এই জায়গাটা আপনার মতামত একটু বলবেন। আপনাকে ধন্যবাদ। আপনি আমাকে খুব সুন্দর প্রশ্ন করেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমি প্রথমে মনে করি যে বাংলাদেশ একটি সুন্দর দেশ। আমার মনে হয় যারা শিল্পপতি যারা এখানে আছি, আমরা 2 জেনারেশনে অথবা 1 জেনারেশনে এত শিল্প এখানে গড়ে তুলি, আসলে আমার মনে হয় পৃথিবীতে অন্য কোনো দেশে এত তাড়াতাড়ি এত ভালো শিল্প করা যায় কিনা এর ব্যাপারে আমার ভীষণ সন্দেহ আছে। আবার আমি মনে করি যে বাংলাদেশে করা যায়, এবং এই জন্য আমি মনে করি যে বাংলাদেশ সরকারের কতিপয় পদক্ষেপ রয়েছে। আমরা যারা এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানি আছি, আমরা ভালো প্রণোদনা পাচ্ছি। আপনারা দেখেছেন বিগত বাজেটে সরকার অত্যন্ত সুন্দরভাবে কৃষি খাতকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করেছেন। আমাদের দেশের যারা কোম্পানিরা আছেন অথবা আমাদের দেশে যারা সরকার কর্তৃপক্ষ আছেন, বিডা আছেন, আপনারা সকলে মিলে কাজ করেছেন, ইজ অফ ডুইং বিজনেসকে আরো সহযোগিতা করেছেন। কাজে আমি মনে করি যে সম্ভাবনার দিক দিয়ে বাংলাদেশের সম্ভাবনা অসীম। এখানে লেবারের খরচ কম, এখানে লেবারের প্রাপ্যতা বেশি, এখানে কাঁচামালের অ্যাভেলেবিলিটি আছে, এখানে মানুষ কাজ করতে চায়। এখানে আমরা 17 কোটি মানুষ, আমরা একটা ছোট্ট দেশে বাস করি। কাজে আমরা সকলে কিন্তু, বাংলাদেশ এমন একটা জায়গা যেখানে কিন্তু সকলে কিন্তু কাজের ব্যাপারে কিন্তু ভীষণভাবে আগ্রহী। বাট সম্ভাবনার দিক দিয়ে বলবো বাংলাদেশ অত্যন্ত সুন্দর একটি জায়গা এবং সম্ভাবনার কিন্তু ব্যাপক সুযোগ রয়েছে। এবং আমরা যারা ভালো ব্যবসা করছি বাংলাদেশে, আমরা সম্ভাবনা কাজে লাগিয়ে আমাদের সরকারের সাথে কাজ করে আমরা দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি, এবং আগামী দিনে বাংলাদেশের ব্যবসা আরো এগিয়ে যাবে বলে আমি মনে করছি। জি, ধন্যবাদ জনাব আহসান খান চৌধুরী। আমরা একটু মোহাম্মদ সিরাজুল ইসলাম, নির্বাহী চেয়ারম্যান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, স্যারের একটু মতামত শুনতে চাইব। স্যার, দুজন শিল্প উদ্যোক্তার মতামত আমরা শুনেছি, এবং সেই জায়গায় আপনার একটু দীর্ঘ আলোচনা চাইবো যে ওভারঅল আমাদের অগ্রগতিটা আসলে প্রথমে যদি তুলে ধরেন স্যার। দুইজন শিল্প পথিকৃৎ আসলে তারা বাংলাদেশের শিল্পের ক্ষেত্রে তারা যেভাবে বলেছেন, আমি তো অবশ্যই তাদেরকে সমর্থন করে কথা বলবো। আপনারা জানেন যে বাংলাদেশ একটি এগ্রিরিয়ান ইকোনমি বা কৃষিভিত্তিক একটি অর্থনীতি। এইটা এক সময় ছিল যে পুরোটাই কৃষি নির্ভর ছিল, কিন্তু ওভার দি ইয়ার্স আপনি যদি 80-র দশকের পর থেকে আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে ক্রমাগতভাবে আমরা শিল্পের দিকে যাচ্ছি, এবং এই মুহূর্তে শিল্পের অর্থনীতিতে যে শিল্পের যে কন্ট্রিবিউশন সেটি কিন্তু অনেক। এবং আহসান চৌধুরী এবং হাফিজুর রহমান খান দুজনই যেটি বলেছেন,
আমি আপনাকে শুধু বলি যে এই প্যান্ডেমিকের মধ্যেও আমি একবার হবিগঞ্জে প্রাণ আরএফএল এর যে এটা বা কি শিল্পনগর আছে, জি জি এটাতে গিয়েছিলাম আমি। এটাতে আপনি যদি না যান, আমি জানি না গিয়েছেন কিনা, ওখানে না গেলে আসলে বোঝা যাবে না যে বাংলাদেশের শিল্পায়ন কি গতিতে হচ্ছে। আচ্ছা আচ্ছা শুধুমাত্র প্রাণ আরএফএল এর একটা আপনি শিল্প নগরীতে পার্ক। যদি আপনি ঢুকেন তাহলে আপনার কাছে মনে হবে বাংলাদেশের চেঞ্জিং। সুতরাং এটি হলো একটি দিক শুধু, এবং ওনারা কিছু শিল্প নিয়ে কাজ করছেন। অন্যান্য শিল্পের ক্ষেত্রেও বাংলাদেশ অনেক অনেক এগিয়ে যাচ্ছে। আর সরকার এখানে যে কাজটি করছে, শিল্পের জন্য যে আপনার অবকাঠামো যেটি দরকার, সেই অবকাঠামোটা কি সরকার তৈরি করে দিচ্ছে। আপনি আজ থেকে 10 বছর আগের কথা যদি চিন্তা করেন, বর্তমান সরকার যখন দ্বিতীয় মেয়াদে তারা যখন দায়িত্ব গ্রহণ করেন, তখন শিল্পের জন্য অপরিহার্য যে বিষয়টি আপনার ইলেকট্রিসিটি, তার কি করুণ অবস্থা ছিল। সরকার কিন্তু সেই সমস্যার সমাধান করে দিয়েছেন। যোগাযোগের ব্যবস্থাটি সরকার অনেক উন্নত করে ফেলেছেন। আমাদের ভবিষ্যতে আমি মনে করি যে আমাদের আরো সুযোগ সৃষ্টি হচ্ছে, সরকার অবকাঠামোগত অনেক উন্নয়ন করছেন। তো আপনি গতকালই সম্ভবত গতকাল পত্রিকায় আপনি দেখেছেন যে আমাদের শিল্পায়ন এটাও ইন্ডিকেট করে যে কতটা উন্নত আমরা হয়েছি, যে এই প্যান্ডেমিককে ছাপিয়ে রপ্তানি ক্ষেত্রে আপনার 15 ভাগ উন্নয়ন হয়েছে গত বছরের তুলনায়। আমরা প্রায় প্যান্ডেমিক অবস্থায় চলে গেছি। জি জি এবং সেখানে গার্মেন্টস যেখানে আগে 84% এর বেশি কন্ট্রিবিউট করতো, এবার আমি দেখলাম যে এটি 81+%। মানে এই অন্যান্য শিল্পগুলো আমাদের এগিয়ে আসছে। জি, আমি মনে করি যে আমরা উই আর ইন দ্য রাইট ট্র্যাক, কারণ এই শিল্পায়ন আমাদেরকে করতেই হবে। বিশেষ করে একটা জিনিস যদি আমরা লক্ষ্য করি যে আমাদের 7 5-year প্ল্যান এবং পরবর্তীতে 8 5-year প্ল্যান, 8 5-year প্ল্যানে আমাদের যে টার্গেটগুলি দেওয়া আছে, সেখানে কিন্তু আসলে শিল্পায়ন ছাড়া আমরা ওই সমস্ত টার্গেটগুলি আমরা অ্যাচিভ করতে পারবো না। তাছাড়া মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে যে স্বপ্ন দেখাচ্ছেন, 2026-এ তো আমরা এলডিসি গ্রাজুয়েশন করব, 2031-এ মধ্যম আয়ের উন্নত মধ্যম আয়ের দেশে আমরা উন্নীত হবে, এবং 2041-এ আমরা উন্নত দেশ হব। এই টার্গেটগুলি আমাদেরকে যদি অ্যাচিভ করতে হয়, তাহলে আমাদেরকে আসলে শিল্পায়নে যেতে হবে। এবং আমি মনে করি যে বাংলাদেশ শিল্পায়নের ক্ষেত্রে সঠিক পথে এগিয়ে যাচ্ছে। ধন্যবাদ স্যার আপনাকে। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন জনাব সাজ্জাদুর রহমান, সম্পাদক বিজনেস ইনসাইডার বাংলাদেশ। আমরা তার সাথে একটু আলোচনা করব। জনাব সাজ্জাদুর রহমান, অনেক দিন ধরে আপনি অর্থনৈতিক সাংবাদিকতা করছেন। বাংলাদেশের শিল্পায়নের সমস্যা সম্ভাবনা আপনারাই তুলে ধরেন, আমরা গণমাধ্যম কর্মীদের তুলে ধরার চেষ্টা করি। আমরা বিজ্ঞ কয়েকজন আলোচকের আলোচনা শুনেছি, আপনার মতামত একটু শুনবো। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ আসলে এখানে বিজ্ঞ আলোচক, বিডার চেয়ারম্যান প্লাস 2জন লিডিং ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছেন। ওনারা বলেছেন হ্যাঁ, বাংলাদেশ অনেক গ্রো করেছে। যে ওভার দ্য ইয়ার্স আমাদের এগ্রিকালচারের যে কন্ট্রিবিউশন আপনি দেখবেন জিডিপির তুলনায়, এটা এখন লেস দেন 15%, যেটা জাস্ট 10 years এগো এটা ছিল আপনার 25%-এর উপরে। তো এটা ইন্ডিকেট করে যে ডেফিনেটলি আমাদের দেশে শিল্পায়ন হচ্ছে। এবং বিডার এক্সিকিউটিভ চেয়ারম্যান স্যার বললেন যে এই বছরের গার্মেন্টসের কন্ট্রিবিউশনটা একটু কমেছে। ইয়েস, হি ইজ রাইট। এই বছরে 3টা খাত আপনার $1 billion ক্রস করেছে। একটা হচ্ছে পাট এবং পাটজাত পণ্য, 2 হচ্ছে আপনার কৃষি পণ্য, 3 হচ্ছে হোম টেক্সটাইল, যেটা গার্মেন্টসের মধ্যেই পড়ে, বাট আলাদা করে এটা দেখা হয়। সো এর মধ্যে আপনার পাট পণ্য কিন্তু আগে $1 billion ছিল, মাঝখানে তারা 4-5 বছর সেটা কমে গিয়েছিল। সো এখানে গুড থিং হচ্ছে কৃষি পণ্যের, কৃষিজাত পণ্য, সেগুলো কিন্তু $1 billion ক্রস করেছে, যেটা আমরা যেহেতু এগ্রিকালচার আমাদের একটা স্ট্রং এবং র মেটেরিয়ালস আমাদের গার্মেন্টসে যেমন অনেক কিছু বাইরে থেকে ইম্পোর্ট করে আমরা এখানে স্টিচিং করি, সো এখানে কিন্তু সেটা না, এটা 100% র মেটেরিয়ালস দেশের। সো এটা একটা অনেক সম্ভাবনাময় খাত হতে পারে। আমাদের আসলে সম্ভাবনা আমি মনে করি যে আনলিমিটেড, প্রচুর সম্ভাবনা। কিন্তু আমাদের আসলে এই যে 100 ইকোনমিক জোন, এটা তো নিয়ারলি ডিকেড হয়ে গেল আমরা শুনছি।
এর মধ্যে কিছু হয়েছে প্রাইভেট সেক্টরের কিছু কয়েকটা জোন কমপ্লিট হয়েছে, তার মধ্যে তারা কাজও করছে। কিন্তু আমরা যদি দেখি যে সরকারের সরকারিগুলোর যে অবস্থান যদি দেখি, অবস্থা, আমরা এই যে জনাব হাফিজুর রহমান খান বললেন যে চায়না থেকে ইন্ডাস্ট্রিজ যে শিফট করা, সেটাও আমরা ডিসকাস করছি ওভার এ ইয়ার। এবং দেখেন চায়না আপনার কয়েকটা দেশের জন্য যে স্পেশাল ইকোনমিক জোন, আমার কথা হচ্ছে যে জাপানিজ কোম্পানি তারা শিফট করবে, দে আর রেডি। এবং এটা কিন্তু বাংলাদেশ অনলি প্লেস না যে সবাই এখানে আসবে, যেটা 7-8টা দেশ কিন্তু কম্পিটিটর আছে, ইনক্লুডিং ইন্ডিয়া। যে হাফিজ সাহেব যেটা বলছিলেন, উনি ইন্ডিয়ান নামটা শুধু বলেন নাই, আমি এটা যোগ করলাম যে ওনার লিস্টের সাথে ইন্ডিয়াও আছে। সো এখানে কিন্তু কেউ বসে নেই। আপনি ইউএই তে বা অনেক দেশে আছে যে ইকোনমিক জোন ইজ রেডি, জায়গা রেডি, সবকিছু রেডি, সব সুবিধা ready। গিয়ে শুধু ইনভেস্ট করবে। তা আমার এখানে এখন পর্যন্ত আমি যদি একটা জাপানিজদের জন্য একটা প্রায়োরিটি বেসিস আমি যদি ইকোনমিক জোন করতে পারতাম, আমি তো তাদের কাছে তখন আমার একটা দাবি নিয়ে যাওয়া যেত যে আমি তোমাদের ready, জন্য তুমি রেডি আসো। করেছি ভাই, চায়নার জন্য করতে পারি। আমরা তো কোরিয়ার আসলে জন্য। এই জিনিসগুলো কোনোটাই আমরা আসলে ঠিক মতো আমি মনে করি যে অগ্রাধিকারটা আমরা সেট করতে পারি না। আমি 100টা ইকোনমিক জোন করব, বাট আমার তো প্রাইমারি টার্গেট থাকবে যে আমি 5 ইয়ার্সে 5টা করব, এতগুলো করবো, 10টা এত করব, দিনে এতগুলো নেক্সট করবো। ফেজে এটা করব। সো এই আমি মনে করি যে এই যে প্রায়োরিটিটা এখানে টোটালি মিসিং। মিরেশরা ইকোনমিক জোন, এই একটা জোনই যদি কমপ্লিট করা যায়, 100 ইকোনমিক জোন দরকার নেই। এটা 30,000 একর্স জায়গার উপরে বিশাল। হ্যাঁ, সো আমরা কিন্তু ধরেন যে ওইখানে কিন্তু আমি ক্রেডিটটা দিতে চাই বেজার এক্সিকিউটিভ চেয়ারম্যান, উনি আজকেই রিটায়ার করছেন, নতুন চেয়ারম্যান দায়িত্ব নিবে। বাট বাংলাদেশের ব্যুরোক্রেসিতে এরকম ডাইনামিক লোক খুব কম আছে যে উনি একটা পুরো একটা মিরেশরায় এটা একটা পানি ছিল সিম্পলি, পুরো চিত্রটা বদলে সেটা দিয়েছে। জাস্ট একটা উনি 7 days in a week উনি কাজ করেন ইনফ্যাক্ট। সো এইরকম ব্যুরোক্রেসি বাংলাদেশে আসলে রেয়ার, এরকম ডেডিকেটেড অ্যান্ড কমিটেড। আমি ওনারে থ্যাঙ্কস দিতে চাই। সো এরকম যদি আসলে বাংলাদেশের ব্যুরোক্রেসি কাজটা করে, এখন আপনি দেখবেন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য জায়গা একটা বড় বাধা, যে কারণে ইকোনমিক জোনগুলো। আর একটা কিন্তু আমরা যেটা বলছি না যে আমাদের ব্যুরোক্রেসিতে ইয়েস মাইন্ডসেট অনেক চেঞ্জ হয়েছে। আগে যেটা টোটালি একটা অ্যান্টি বিজনেস অ্যাটিটিউড ছিল ব্যুরোক্রেসিতে, এরা এখানে দুইজন সিনিয়র বিজনেসম্যান আছেন, ওনারা ডেফিনেটলি এই এক্সপেরিয়েন্স আছে, সেটা কমছে, বাট স্টিল এটা কিন্তু এখনো যে আছে। গতিতে কমা উচিত এখনো সেটি আছে। আমরা করছি কিনা। এই যে একটা পয়েন্ট বলে আমি শেষ করি, যে এই যে ধরেন যে বাইসাইকেল এক্সপোর্টের কথা উদাহরণস্বরূপ আমরা এক্সিকিউটিভ বলছিলাম, চেয়ারম্যান স্যার বললেন, বাইসাইকেল এক্সপোর্ট ইয়েস এবার আমাদের $130 মিলিয়ন, $31 মিলিয়ন হয়েছে। গ্রোথটা ভালো, গত বছরের তুলনায় 58 এবং টার্গেট থেকেও বেশি 31%। বাইসাইকেলের $1 বিলিয়ন মার্কেট, এক ইউরোপেই $8-10 বিলিয়ন মার্কেট, আমরা সেখানে 131 মিলিয়ন এক্সপোর্ট করছি মাত্র। এটা প্রাণ সেটা আরো আরএফএল সুযোগ করছে, আছে। তারা জানে এটা জি, জি। আরো অনেক বেশি অপরচুনিটি আছে। কিন্তু বাইসাইকেলের আপনি দেখেন লাইট ইঞ্জিনিয়ারিং এ কিন্তু ইনসেনটিভ দেওয়া হয় না। ডাইভার্সিফাই আমরা গার্মেন্টস থেকে অন্য সেক্টরে যাব, ওইটা কিন্তু প্রপারলি করা হচ্ছে না। অন্য সেক্টরে এনকারেজ করতে হলে তাদের প্রণোদনা দিতে হবে। লাইট ইঞ্জিনিয়ারিং এর আমি জানি যে কয়েক বছর তারা চেষ্টা করেছে, বাট এটা কিন্তু ফাইন্যান্স মিনিস্ট্রি সেটা ডিনাই করেছে, কাঙ্ক্ষিত জায়গাটা পাচ্ছে না। জি, আসবো আপনার কাছে। আমি হাসান খান সাহেবের কাছে চলে যাই, যেহেতু লাইট ইঞ্জিনিয়ারিং এর কথা এসলো। হাসান সাহেব, এই জায়গাগুলো বেশ সুযোগ আছে, সম্ভাবনা আছে, সেই জায়গাটা আরো কিছু যদি একটু আপনি যোগ করেন, বা চ্যালেঞ্জগুলোই বা কি মনে করেন? আমার মনে হয় আসলে যদি একটু অন্যভাবে জিনিসটাকে দেখি, আসলে দেখেন পৃথিবীতে না, এই যে আমরা যে নগদ সহায়তা যেটা বাংলাদেশে পাই, পৃথিবীতে কিন্তু অন্য কোনো দেশ কিন্তু নগদ সহায়তা পায় না। সো আমরা মনে করি যে আমরা আসলে মানে মহান করুণা আল্লাহ তাআলার প্রতি মানে অশেষ কৃতজ্ঞ হওয়া উচিত যে আমরা বাংলাদেশে এই ধরনের সুযোগ পাচ্ছি। এখন আপনি যদি সাইকেলের কথায় আসেন, আমরা প্রচুর সাইকেল এক্সপোর্ট করি, বাট আজকে দিনে কিন্তু সাইকেল এক্সপোর্টের জন্য আমি যদি সরকারকে দোষারোপ করি, সরকার কিন্তু দোষী না। আমাদের একটা সময় দরকার হয়, একটা ইন্ডাস্ট্রি দাঁড়াতে সময় লাগে। যেভাবে স্যার বললেন যে বাংলাদেশ কিন্তু একটা অ্যাগ্রোবেস ইকোনমি ছিল, ওখান থেকে কিন্তু দেশটা ট্রান্সফর্ম হচ্ছে। এই ট্রান্সফর্ম হতে কিন্তু একটু সময় লাগবে, এবং এই সময়তে কিন্তু আমরা যারা বিনিয়োগকারী আছি, আমরাও কাজ করছি। পাশাপাশি সরকারও আমাদের কিছু ফ্যাসিলিটি দিয়েছেন। অনেক সময় হয় কি যে বাংলাদেশের যারা সরকার পক্ষ আছেন, ওনারা হয়তো আমাদের চাহিদাটা সবসময় হয়তো উপলব্ধি করতে পারছেন না। সো যদি সাইকেলের ক্ষেত্রে বলি, আমরা হয়তো আমাদের ক্যাশ ইনসেন্টিভ যেটা আমাদের সাইকেলের জন্য পাওয়া দরকার, এটা আমরা হয়তো সময় মতো পাচ্ছি না। বাট আমি আপনাকে আশ্বস্ত করছি যে আমি অবশ্যই পাবো, বিকজ আমি মনে করি যে
আমার গত 29 বছর বাংলাদেশের অভিজ্ঞতায় আমি দেখেছি যে প্রতি বছর কিন্তু বাংলাদেশ একটা ভালো দেশ আকারে পৃথিবীর বুকে উপস্থিত হচ্ছে। সো আজকে আমরা লাইট ইঞ্জিনিয়ারিং এ আজকে আমরা ইনসেনটিভ আমাদের পেতে কষ্ট হচ্ছে, বাট অচিরেই আমরা পাবো। এবং আমি মনে করি যে হ্যালো দর্শক, আমরা দুঃখিত, সংযোগটি একটু বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা জনাব হাসান খানের সঙ্গে সম্পৃক্ত হব, যেহেতু আমাদের সঙ্গে আরো কয়েকজন সম্পৃক্ত আছেন। হাফিজ লেগে যাই এবং আমার মনে হয় আমরা আরো ভালো করতে পারবো। জি, হাসান সাহেব, আপনার কাছে আবারও ফিরবো। আমরা হাফিজুর রহমান খান, আপনার একটু বক্তব্য শুনবো, যে বিশেষ করে এই যে চ্যালেঞ্জের জায়গাটা আপনি বলতে চাচ্ছিলেন কিছু, সেই জায়গাটা একটু যদি যোগ করেন। আমি একেবারে আহসানের সাথে পুরোপুরি একমত। আমরা যে এগিয়ে যাচ্ছি এবং সরকারের কাছ থেকে কোনো সাপোর্ট পাচ্ছি না, এটা আমরা কোনো অবস্থাতে বলতে চাই না। আমরা আসলে সরকার তার সাধ্য মতন এইটার সাপোর্ট গুলো দিয়ে যাচ্ছে, সে যে কারণেই আসলে ইন্ডাস্ট্রির সামনে এগোচ্ছে। কিন্তু আসলে এখানে আমাদের চাওয়ার তো শেষ নাই, আমরা একটার পর একটা চেতেই আছি। এটা যখন একটা পেয়ে যাচ্ছি, এটা মানুষের ব্যক্তি জীবনেও হয়, যখন একটা চাওয়া পূর্ণ হয় তখন আরেকটা চাওয়ার দিকে তার ডিমান্ডটা তৈরি হয়ে যায়। তো আমরাও যত এগোচ্ছি ততই আমাদের চাওয়ার কিন্তু শেষ নাই। যেহেতু চাওয়ার শেষ নাই, দুই একটা এক্সাম্পল দিতে চাই। মোটরসাইকেল এখন আমাদের দেশে 165 সিসি পর্যন্ত করা যায়, এটা একটা বাধা। আমরা এখন দেখছি বাধা, প্রথমে কিন্তু বাধা মনে করিনি। প্রথমে মনে করছি 150 সিসি পর্যন্ত করতে, এটাই তো অনেক, এবং মার্কেটটাও বিশাল। তারপরে যখন এক্সপোর্ট মার্কেটে গেলাম, যখন এক্সপোর্টে যখন দেখলাম যে না 200 সিসি 250 সিসি চাচ্ছে, তখন আমরা সরকারের কাছে বললাম। সরকার কিন্তু পট করে আমাদেরকে 500 সিসি পর্যন্ত অ্যালাউ করে দিল, কিন্তু দেশে বিক্রিটা অ্যালাউ করলো না। তো দেশে 165 সিসি থাকলো, আমরা 200 সিসি এক্সপোর্ট করলাম, করে দেখি যে এটা দেশে যে ট্রায়ালটা দেওয়া উচিত ছিল সেটা দেওয়া হয়নি প্রপারলি। ওই জন্য নেপালের মার্কেটে যে এটা কিছু কমপ্লেন শুরু হলো। এই কমপ্লেন গুলোকে নেপালের মার্কেটে যে যখন আমরা ঠিক করতে গেলাম, তখন আমাদের জন্য অনেক কস্টলি হয়ে গেল। তো এই জিনিসটা এখন আমরা সরকারের কাছে বলছি যে 500 সিসি পর্যন্ত দেশে অনুমোদন দেওয়া যেতে পারে। সরকার তো খালি ইন্ডাস্ট্রি নিয়ে ভাবে না, তার নিজের জনগণকে রক্ষা করার সরকার একটা দায়িত্ব। সরকার বলছে এত সিসির মোটরসাইকেল দিলে অ্যাক্সিডেন্ট বেড়ে যাবে, এই হয়ে যাবে, মানে ওনাদেরকে তো আরো 10টা চিন্তা করতে হয়। আমরা খালি আমাদেরটার মধ্যে ফোকাস, আমরা চাচ্ছি যে আমাদের 500 সিসি পর্যন্ত খুলে দেন। কিন্তু সরকার আরো যখন বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে আলোচনা করছেন, সেসব জায়গা থেকে বাধা এসছে। তবে আমি মনে করি গ্র্যাজুয়ালি এই বাধাগুলো দূর হবে, এবং আমরাও মানে ক্লোজ কোনো কিছু রাখবো না, সবকিছু ওপেন করে দিব, সেটা প্রোডাকশনের ক্ষেত্রে হোক, এক্সপোর্টের ক্ষেত্রে হোক। তখন এটা ধীরে ধীরে করে দূর হবে, এবং এগুলো আমরা সামনের দিকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো। এই জাতীয় আরো আছে, যেমন এগ্রিকালচার মেশিনারিজের জন্য আমরা একটা বিশাল অঙ্কের ভর্তুকি এবার দিয়েছি। আমরা প্রায় 3,500 কোটি টাকার একটা বাজেট দিয়েছি। তার মধ্যে কিছু মেশিনারিজে 50%, কিছু মেশিনারি 75% পর্যন্ত কৃষকদেরকে ভর্তুকি দেওয়া হবে, কিন্তু সেটার পুরোটাই আমদানিকৃত। আমরা এইখানে ফোকাস করিনি যে এটার একটা বড় অংশ দেশেও কিন্তু ম্যানুফ্যাকচার করা যেত। তো এই সাপোর্টটা যদি আবার এই ইন্ডাস্ট্রিগুলো পেয়ে যেত, যে এরকম ভর্তুকি দিয়ে কৃষকের কাছে বিক্রি করা যাবে, তুমি এটা ম্যানুফ্যাকচার করো, তাহলে হতো। এইরকম এই জাতীয় কিছু কিছু জিনিসের হয়তো বুঝার ভুল কিংবা সেই জাতীয় আমরা তুলে ধরতে পারিনি, এরকম দু একটা জিনিস আছে। এগুলো গ্র্যাজুয়ালি দূর হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে। যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে আমরা যাচ্ছি, এটা আমাদেরকে আরো সামনের দিকে নিয়ে যাবে, পিছনে তাকানোর কোনো রাস্তা নেই। জি, ধন্যবাদ হাফিজুর রহমান খান। আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নিতে চাই, তারপর আপনাদের সঙ্গে আবার আলোচনায় ফিরে আসবো। প্রিয় দর্শক, ইভিল 21 রাতের আলোচনায় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নিচ্ছে, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি ইভিল 21 রাতের আজকের আলোচনা। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম শিল্পায়নে বাংলাদেশের অগ্রগতি, বর্তমান অবস্থা, ভবিষ্যতের সম্ভাবনা এবং চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করছিলাম। আমরা আবারও এই মুহূর্তে সংযুক্ত হব মোহাম্মদ সিরাজুল ইসলাম, নির্বাহী চেয়ারম্যান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। স্যার, আমরা বিরতির আগে জনাব হাফিজুর রহমান খান, হাসান খান চৌধুরীর আলোচনা শুনেছি। এবার একটু আমরা আসবো যে এই যে সরকারের অনেক পদক্ষেপ রয়েছে, বিশেষ করে বিশেষ অর্থনৈতিক অঞ্চল, সরকারি বেসরকারি পর্যায়ে আমাদের যেন বিনিয়োগটা আরও বাড়ে, সেখানে আমাদের ভবিষ্যৎ করণীয় জায়গায় আপনার মতামত শুনবো, এবং আমাদের শিল্পনীতি সেটি আসলে যুগ উপযোগী
উপযোগী কিনা সেগুলো নিয়েও নানা মিশ্র প্রতিক্রিয়া আসে, সেই জায়গাগুলো আপনি যদি একটু আলোচনা করেন। আপনাকে আবারও ধন্যবাদ। আসলে জনাব হাফিজুর রহমান খান এবং আহসান চৌধুরী খান দুজনই আসলে চমৎকার কথা বলেছেন। আসলে যে কোনো কাজে চ্যালেঞ্জেস এন্ড অপরচুনিটিস দুটি কিন্তু থাকে। সরকার সবকিছু করে দিবে এটা কখনই এক্সপেক্টেড না। রাদার শিল্পায়নের ক্ষেত্রে আমি যেটা মনে করি যে যারা শিল্প উদ্যোক্তা তারা আসলে মূল ভূমিকাটা পালন করে। এখানে সরকারের ভূমিকাটা হলো আসলে সহযোগীর একটি ভূমিকা। সরকার এনাবলিং এনভায়রনমেন্টটা ক্রিয়েট করে দেবেন, মূল দায়িত্বটি আসলে শিল্প উদ্যোক্তাদের। যেটি হাফিজুর রহমান খান সাহেব বলতে চাইলেন যে কৃষির ক্ষেত্রে আমরা ৩,৫০০ কোটি টাকা ভর্তুকি দিয়ে আমরা মেশিনারিজ এনেছি। এখানে যেটি করা যেতে পারতো, এই ভর্তুকিটা লোকাল এন্টারপ্রেনার যারা তাদেরকে দিয়ে আমরা লোকালি এটি প্রডিউস করতে পারতাম, ডেফিনেটলি আমরা করতে পারতাম। সেই ক্ষেত্রে আসলে যেটি প্রয়োজন ছিল সেটি হলো যে এই ক্ষেত্রে যারা উদ্যোক্তা হবেন তাদের কাছ থেকে এই প্রস্তাবটি আসা দরকার ছিল সরকারের কাছে, তাহলে সরকার এইভাবে এগুতে পারতেন। আমি বিশ্বাস করি যে ভবিষ্যতে এই ক্ষেত্রে ডেফিনেটলি আমাদের যে শিল্প উদ্যোক্তারা আছেন তারা এগিয়ে আসবেন এবং সরকার এই ক্ষেত্রে অবশ্যই সহযোগিতা দিবেন। আমাদেরকে শিল্পায়নের কথা যদি আমরা বলি, আমরা যদি সম্ভাবনার কথা আরো বলি, সেটি হলো যে আমাদের দুই ভাবে চিন্তা করতে হবে। আমাদের বিশাল একটি লোকাল মার্কেট আছে, 165 মিলিয়ন দেশের জনসংখ্যার দেশ আমাদের। এই মানুষের যে চাহিদা আছে, এই চাহিদা কিন্তু আমরা নিজেরা মিটাই এখন। ইন মোস্ট অফ দি কেসেস আমাদের শিল্পপতি যারা, আমাদের যারা শিল্প উদ্যোক্তা, তারা কিন্তু এই লোকাল মার্কেটের সকল সাপ্লাই করছেন, ইনক্লুডিং ইভেন ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস। আপনি দেখেন, একটা জিনিস মাথায় রাখতে হবে, 165 মিলিয়ন দেশের মানুষ, সেখানে 98% অফ দি ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস লোকালি প্রডিউসড এন্ড সাপ্লাইড। অনলি 2% আমরা খুবই হাই এন্ড কিছু ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস আমরা ইম্পোর্ট করি। আবার আমরা 100 মিলিয়নের উপরে আমরা এক্সপোর্টও করি, রপ্তানিও করছে। জি, আচ্ছা, রপ্তানির ক্ষেত্রে আমরা আবার আমরা যেহেতু এখন গ্লোবাল মার্কেটের প্লেয়ার, আমরা শুধু আসলে লোকাল মার্কেটের কথা চিন্তা করি না, আমরা এখন এক্সপোর্টের কথা চিন্তা করি। সেটা চিন্তা করতে গিয়ে আমাদেরকে দেখতে হচ্ছে যে কোন ক্ষেত্রে আমাদের আসলে এক্সপার্টিজ আছে। আপনি 80s এর পরের থেকে আসলে একটা খাতকে বেস করে আমরা আসলে এগিয়েছি, যে কারণে আগেই বলেছি যে প্রায় 84% পর্যন্ত আরএনজি সেক্টর আমাদের কন্ট্রিবিউট করেছে। এবার একটু ডাইভার্সিফাইড হয়েছে, তবে শিল্পায়নের স্বার্থেই আমার মনে হয় যে ডাইভার্সিফিকেশনটা খুব জরুরি। অবশ্যই। আর শুধুমাত্র একটি পণ্যের উপরে নির্ভরশীল না হয়ে আমরা যদি অন্য শিল্পের দিকে এগোতে পারি তাহলে খুব ভালো হয়। এর মধ্যে আইটি, আইটিএস, এটি বিশাল খাত এবং বিশাল সম্ভাবনা বাংলাদেশের আছে। বাংলাদেশের যে ইয়াং জেনারেশন, তারা সো ট্যাক্সেবি, তাদেরকে ব্যবহার করে আমরা এই ক্ষেত্রে বিপুল সম্ভাবনা আমাদের। লাইট ইঞ্জিনিয়ারিং এর কথা আপনি বলেছেন, ইয়েস, লাইট ইঞ্জিনিয়ারিং এর অনেক সুযোগ রয়েছে। আমি এই যে হাফিজুর রহমান খান সাহেব এবং বামার সভাপতি যিনি মতলুব আহমেদ সাহেব, ওনাদের সাথে আমার অনেকগুলি সভা আমরা করেছি ইতিমধ্যে, অটোমোবাইল এবং অটোমোবাইল পার্টস নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। এবং আমাকে যেটি তারা জানিয়েছেন সেটি হলো যে ইভেন গার্মেন্টস এর চেয়ে অনেক বড় গ্লোবাল মার্কেট আছে হলো অটোমোবাইল এন্ড অটোমোবাইল পার্টস এর। এই পার্টস যদি আমরা এখানে তৈরি করতে পারি, সারা বিশ্বে আমরা সেটি এক্সপোর্ট করে আমরা ফরেন কারেন্সি আর্ন করতে পারি। এগ্রিগ্রিয়ান ইকোনমি আমি বলেছি, আমাদের কৃষি নির্ভর এই দেশে এগ্রো প্রসেসিং এর একটি বিশাল সম্ভাবনা আছে, যেটি হাসান খান চৌধুরী সাহেবরা করছেন এবং অন্যান্য বেশ কয়েকটি বড় বড় কোম্পানি কিন্তু এখন এগ্রি প্রসেসিং এ যাচ্ছেন। তারা এগ্রি প্রসেসিং এর আরো সুযোগ রয়েছে এবং এগ্রি মেকানাইজেশন, যেটা হাফিজুর রহমান সাহেব বলেছেন, এটিও করার সুযোগ রয়েছে। ওয়েল, দেয়ার আর চ্যালেঞ্জেস, এগুলির মধ্যে যে চ্যালেঞ্জ নাই এটি আমি কিন্তু বলবো না। আসলে দুইজন ইন্ডাস্ট্রি লিডার তারা বলতে চাচ্ছেন না খুব একটা, বাট আমি জানি দেয়ার আর চ্যালেঞ্জেস। যেমন হাফিজুর রহমান সাহেব প্রথমেই বলছিলেন যে বিদেশি বিনিয়োগ আনতে গেলে পরে
অনেক সময় ইনসেনটিভের বিষয়টি থাকে। জি জি। আহ, অনেক সময় হয়তো তারা জেনে আসেন যে বাংলাদেশে গেলে পরে অনেক বেশি ইনসেনটিভ এই খাতে পাওয়া যাবে। তারপরে এসে যখন তারা বিনিয়োগের সিদ্ধান্তটি নেবেন, ওই সময় তারা জানতে পারেন যে না, আসলে অত ইনসেনটিভ এখানে দেওয়া হবে না। আমরা অনেক সময় এনবিআর এর সাথে দেন দরবার করে যদ্দূর পারি তাদের কাছ থেকে আদায় করে দিয়ে আমরা সেটা করতে চাই। বাট এখানে অবশ্য কি বলে যে রেভিনিউ কালেকশন প্লাস আপনার ট্যাক্সেশন, এইটি একটি সর্ট অফ ডিলেমা সবসময় থাকে। এটা মনে হয় সকল দেশেই আছে, শুধু একটি বাংলাদেশের বিষয় নয়, জি। সব দেশেই আছে। তবে আমরা যেটা এখন করছি সেটি হলো যে, এটা আমার গত 2 বছরের অভিজ্ঞতায় যেটি আমার কাছে মনে হয় যে বিজনেস তারা শুধুমাত্র যে ইনসেনটিভ চান বা ট্যাক্স ব্রেক চান তা না। এবার ট্যাক্স অবশ্য অনেক বিজনেস ফ্রেন্ডলি ট্যাক্স পলিসি এবার করা হয়েছে, হয়েছে, আপনারা জি। দেখেছেন। কিন্তু তারা যেটি চান যে বিজনেস কত সহজে করা যায়, জি। এই বিষয়টা খুব জরুরি। ইজ অফ ডুইং বিজনেস, রাইট। আই এম নট রেফারিং টু ইজ অফ ডুইং বিজনেস অ্যাজ ডিফাইন্ড বাই ওয়ার্ল্ড ব্যাংক। আমি ইজ অফ ডুইং বিজনেস অ্যাজ এ হোল মনে করি যে there are so many steps to be needed to be taken for ease of doing business. ব্যবসায়ীরা ট্যাক্স দিতে চান, কিন্তু ট্যাক্সটা কত সহজে দেওয়া যায়। জি। ভ্যাট দিতে চান, ভ্যাট কত সহজে দেওয়া দেয়া যায়। যায়, জি। কত আচ্ছা, আমি ব্যবসা শুরু করব, কত তাড়াতাড়ি আমি ব্যবসার প্রসেসগুলি আমি শেষ করতে পারি। পারবো, জি। আর হয় কি যে আপনার যদি এই সহজীকরণের ক্ষেত্রে যদি 3টি বিষয় আমি চিন্তা করি, একটা হলো স্টেপস বা প্রসেস, আরেকটা হলো সময়, আরেকটা হলো কস্ট। আপনি যদি স্টেপস বা প্রসেস যদি আপনি কমিয়ে ফেলেন, জি। তাহলে যেটা হয় অটোমেটিক্যালি আপনার সময় কমে যাবে। স্টেপস এন্ড সময় যদি কমে যায়, কস্ট কিন্তু এটি একেবারে রেজাল্টেন্ট হলো যে কস্ট কমে যাবে। জি। সো বিজনেস পিপল যারা উদ্যোক্তা তারা চান যে খুব সহজে যাতে ব্যবসা করা শুরু যায় করা সেই যায়, বিষয়টি জি। নিশ্চিত করা। সরকারের পক্ষ থেকে সেই উদ্যোগটি কিন্তু আছে। জি। বিডা, বেজা বা বেরজা, হাইটেক পার্ক তারা সবাই আসলে এই লক্ষ্যে কাজ করছেন। শুধুমাত্র বিডা করছে তা না, অন্যান্য সকলে মিলেই করছে, যে জি। আইপিএ গুলি আছে তারা কিন্তু এটি করছে। জি। আমরা অনলাইনে অনেকগুলি সার্ভিস এখন দিচ্ছি। আমি একটি অ্যাডভার্টাইজমেন্ট এখন করি বিডার পক্ষ থেকে, সেটি হলো যে বিডার একটি ওয়ান স্টপ সার্ভিস পোর্টাল আছে, বিডা ওএসএস প্ল্যাটফর্ম। জি। এখানে এই মুহূর্তে 47টি সেবা, 15টি সরকারি সংস্থা 47টি সেবা অনলাইনে দেওয়ার জন্য প্রস্তুত আছে। আচ্ছা আচ্ছা। বিডার ম্যাক্সিমাম যে সেবা আমরা দেই প্রাইভেট সেক্টরকে, এগুলি কিন্তু আমরা অনলাইনে দিচ্ছি। এখন বন্ধ আছে, আপনি জানেন যে সরকারি অফিস বন্ধ, কিন্তু আমার ওএসএস কিন্তু বন্ধ নেই। আচ্ছা, গত 1.5 বছর ধরে এই যে প্যান্ডেমিকের মধ্যে আমরা চলছি, আমার ওএসএস 1 ঘন্টার জন্য বন্ধ হয়নি। ইট ইজ 24/7 সার্ভিস দেওয়ার চেষ্টা করেছে, জি। এর ফলে যেটি হয় যে ট্রান্সপারেন্সি একটি খুব বড় বিষয়, এই জি। যে আপনার প্রসেসে ট্রান্সপারেন্সি, এই ট্রান্সপারেন্সিটা আসলে এনশিওর করার জন্য এই ডিজিটাল পদ্ধতিটা খুব জরুরি। জি। অনেক আপনি জানেন যে সরকারের ব্যবসার সাথে জড়িত অন্যান্য অনেকগুলি সংস্থা আছে, তারাও কিন্তু আসলে দে আর কামিং অনলাইন। জি। আরজিএসসি অনলাইন হয়ে গেছে, আপনার এনবিআর এর ট্যাক্স, ভ্যাট, ট্যাক্স হয়তো একটু বেশি সময় লাগবে, ভ্যাট তো অনলাইন হয়ে গেছে। জি। এই বছর থেকে সম্ভবত তারা ব্যক্তির ট্যাক্স বা অনলাইনে নিয়ে যাবে। সো ইভেন ইলেকট্রিক সাপ্লাই তারা এটি অনলাইন করেছে, এবং অনেকগুলি সংস্থার সাথে আমরা ইন্টিগ্রেটেড হয়ে তাদের সার্ভিসগুলি আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে দেওয়ার চেষ্টা করছি। জি স্যার। জি, এটা হলে আমি মনে করি যে বোথ লোকাল ইনভেস্টমেন্ট এন্ড দি ফরেন ইনভেস্টমেন্ট আরো বেগবান হবে, অনেক সহজতর হবে। জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এবার একটু আবারও সাজেদুর রহমান সম্পাদক বিজনেস ইনসাইডার বাংলাদেশ, আমরা শেষ দিকে চলে এসেছি আলোচনার। গণমাধ্যম কর্মী হিসেবে আপনারা বা আমরা এই যে শিল্প উদ্যোক্তা সরকারের জায়গাগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি, সমস্যাগুলো, সম্ভাবনাগুলো, সেই জায়গায় এই যে বাংলাদেশের শিল্পায়নের পথে আমাদের আপনার কি মনে হয় কোন জায়গায় আরও বেশি নজর দেওয়া উচিত? ব্যবসায় সহজীকরণের কথা এসছে, স্বচ্ছতা, জবাবদিহিতা অবশ্যই বাড়াতে হবে, সে সাথে সুযোগগুলো কাজে লাগাতে হবে। রাইট। না, বিডার এক্সিকিউটিভ চেয়ারম্যান স্যার বললেন যে পয়েন্টগুলো আসলে সিম্পলিফাই করা সিস্টেমগুলো। সবাই ট্যাক্স ভ্যাট দিতে চায়, সব কিছুই করতে চায়, বিজনেস তারা করবে, এমপ্লয়মেন্ট ক্রিয়েট করবে, কিন্তু বিজনেস করতে গিয়ে প্রচুর হ্যাসেল, লট অফ হ্যাসেল, যে অনেকের সাথে এর মধ্যেও কথা হয়েছে, এবং একজন বলছে যে আর কোনো ইন্ডাস্ট্রি করব না, যে হচ্ছে গত কয়েক বছরে প্রতি বছর একটা ইন্ডাস্ট্রি করতো।
ইন্ডাস্ট্রি করব না, যে বিকজ অফ আপনি রেভিনিউ অথরিটি থেকে শুরু করে বিভিন্ন যে এই যে রেগুলেটরি সংস্থাগুলো বডি আছে যে হয়রানির জায়গাগুলো এসে প্রচুর তারা হ্যাসেল ফেস করে এবং তারা মনে করে বলছে যে বিজনেস করা অ্যাজ ইফ ক্রাইম, এরকম কেউ কেউ ফিল করে যে এরকম যে আপনি এত চাপ থাকে তাদের উপর। আমাদের রেভিনিউর টার্গেটটা কি, এটা টার্গেট বেসড, যারা দিচ্ছেন তাদেরকে আমরা অফিসকে বলে যে এত এই বছর 100 কোটি হয়েছে, সো 10% করে নেক্সট ইয়ারে 110-20 কোটি টাকা দিতে হবে। পার্সোনালি কেউ আপনি যদি 100 টাকা ট্যাক্স দেন, পরের বছর 90 টাকা দিলে আপনার সেটা মনে করেন যে মানতে চায় না, বাট একজনের তো এই প্যান্ডেমিকের মধ্যে ইনকাম কমে সমান যেতে থাকতে পারে না, ট্যাক্স কম হতে পারে। সো এই যে বিষয়গুলো, এই পারসেপশন গুলো, তারপরে আপনার হচ্ছে যে স্যার যেটা বললেন যে সবকিছু সিম্পলিফাই করা, বড় বিষয় হচ্ছে যে এখনো ইনফ্রাস্ট্রাকচার, আমাদের অবকাঠামোগত যে দুর্বলতাগুলো, এটা কিন্তু আসলে ফরেন ইনভেস্টমেন্টের জন্য সব থেকে বড় অন্তরায় আমি মনে করি। যে বাংলাদেশ কিন্তু ট্যাক্স হলিডে দিচ্ছে ফরেন ইনভেস্টমেন্টের জন্য 5-10 ইয়ার্স, কিন্তু ট্যাক্স হলিডে আছে, সুযোগ সুবিধা দিচ্ছে। বাট তারপরে কিন্তু ফরেন ইনভেস্টমেন্ট কেন আসে না? বাংলাদেশের মতো এত কম কস্টে তো লেবার পৃথিবীর কোথাও পাবে না, নট ইভেন মিয়ানমার অলসো। সো তারপরেও কেন আসছে না? বাংলাদেশে ডিউটি ফ্রি বেনিফিট তারা পাবে, তারপরে কেন আসছে না? বিকজ অফ আপনার এই যে হ্যাসেল এট মানে ডিফারেন্ট লেভেল অফ গভর্নমেন্ট অফিসেস, দেন হচ্ছে যে আপনার এত সংস্থার অনুমোদন নিতে হয় ইনফ্রাস্ট্রাকচারে। আপনি গুলশান থেকে এখন না হয় কোভিড বাদ দিলাম, লকডাউন চলছে, গুলশান থেকে বাংলাদেশ ব্যাংকে যাবে কেউ, তার যাওয়া আসা মিলেইয়া 4 ঘন্টা শেষ, দিন শেষ। হাউ কাম? 10 কিলোমিটারও জায়গা না, 10 মিনিটের রাস্তা না। তো এই প্রবলেমগুলো তো আমরা সলভ করতে পারছি না এবং দিনে দিনে অ্যাকিউট হচ্ছে। আপনার আমি মনে করি যে এবং ঢাকার বাইরে যে শিল্পায়ন করব সেই জায়গাগুলোর অগ্রগতি বা কতটুকু? এক্স্যাক্টলি, মাননীয় প্রধানমন্ত্রী ওনার একার পক্ষে তো সবকিছু সম্ভব না। উনি তো ভিশনটা দেখিয়েছেন যে আমরা বড় বড় প্রজেক্ট নিতে পারি, আমরা উন্নতি করতে পারি, কিন্তু এখানে আমি মনে করি যে যারা কাজগুলো করবে বা সাজেশন, এখানে প্রায়োরিটি, আমি এগেইন আবার বলছি যে প্রায়োরিটি সেট করাতে বড় একটা সমস্যা আছে। আমরা ইকোনমিক জোন আগে করতে পারছি না। আগে আমি মেট্রোর ওকে একটা প্রজেক্ট শেষ করি, তারপর আরেকটা আমরা আপনি ঢাকার মধ্যে দিয়ে এখনো ট্রেন যায় এবং ম্যানুয়াল সিস্টেমে সেটার ব্যারিকেড দিয়ে বন্ধ করা হয়, এই করা হয়। আপনি ইন্টারসেকশন 8 লাইনের প্রয়োজন হয় তখন আমরা 4 লাইন করি। এক্স্যাক্টলি, ঢাকার ইন্টারসেকশন গুলো এখন পর্যন্ত আপনি ধরেন যে মূল জ্যামটা হয় কিন্তু ইন্টারসেকশন প্রতি, আমার ধারণা যে 100-200 মিটার পর পর পরে একটা ইন্টারসেকশন। এই জ্যামের কারণে যে আমাদের অর্থনৈতিক ক্ষতি, সেটাও কিন্তু আমরা আমলে নিচ্ছি কিনা? এগুলো পলিসি মেকারদের তো দেখা উচিত। এটা আন্ডারগ্রাউন্ড বা ওভার দিয়ে যাওয়ার মতো একটা প্যাসেজ করতে হবে। কেউ এয়ারপোর্ট থেকে গুলশানে আসতে তার ব্যাংকক থেকে যত সময় লাগে ঠিক তার থেকে বেশি সময় লাগে। সো ফানি, এটা আমরা এখনো করছি। তো আমরা আশা কিভাবে করতে পারি ফরেন ইনভেস্টমেন্ট ভাই এখানে আসবে, সেই জায়গাগুলো আমাদের অবশ্যই নজর দিতে লাগবে। আমরা এবারে একটু সংযুক্ত হব জনাব আহসান খান চৌধুরী, চেয়ারম্যান সিও প্রাণ আরএফএল গ্রুপ। জনাব আহসান খান, আমরা আলোচনার মোটামুটি শেষ দিকে চলে এসেছি, যেটি দিয়ে আজকে আলোচনা শুরু করছিলাম যে তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ এখন অর্থনৈতিক অগ্রগতির বাংলাদেশ। কোভিড নয় শুধু, আমরা দেখছি যে সারা বিশ্বে এখন বাংলাদেশের অর্থনীতিকে বেশ গুরুত্ব দেওয়া সহকারে দেখা হয়। সেটি আমাদের অবশ্যই ধরে রাখতে হবে। আপনাদের মতো শিল্প উদ্যোক্তাদের হাত ধরে সরকারের সহযোগিতা এগিয়ে যাবে। সেই জায়গায় আর কি করলে আসলে আমরা এই জায়গাগুলো আরো বেগবান করতে পারবো, সেই জায়গার প্রত্যাশা যদি বলেন। ভাই, প্রথম কথা হলো আরো বেশি পজিটিভ থাকতে হবে, বিকজ পজিটিভ থাকলে সব সমস্যার সমাধান হবে এবং দেশ এগিয়ে যাবে, সবাই আগাবে। আমি কয়েকটা কথা বলতে চাই। নাম্বার 1, স্কিল বাড়াতে হবে, বিকজ আমাদের দেশের মানুষের স্কিলসটা খুব অভাব আছে। আমাদের স্কিলস এর মধ্যে অনেক ঘাটতি আছে, আমরা এটাকে ডেভেলপ করবো। নেক্সট হলো আমাদের প্রোডাক্টিভিটি বাড়াতে হবে। আমাদের ইঞ্জিনিয়ার্স উই হ্যাভ টু বি মোর প্রোডাক্টিভ, আওয়ার ফার্মার্স উই হ্যাভ টু বি মোর প্রোডাক্টিভ। এবং যদি আমরা প্রোডাক্টিভিটি না বাড়াতে পারি, আমরা কিন্তু চায়নার সাথে যত কথা বলি না কেন, যত সুন্দর রাস্তা হোক, কাজ হবে না কিন্তু ভাই। আমাদের কিন্তু চাইনিজ ওয়ার্কারদের সাথে কিন্তু এফিসিয়েন্সিতে ফাইট করতে হবে। আমাদের ফ্যাক্টরিগুলোকে আরো সেফটি বাড়াতে হবে, বিকজ আমাদের ফ্যাক্টরিগুলো যদি সেফ না হয়, আমাদের যারা বহুজাতিক জাতিরা আছে তারা কিন্তু আমাদের দেশে কিন্তু কাজ করতে আসবে না। সো আমরা যদি নিজেরা যদি আরো ভালো হই, আমাদের ডাইভার্সিফিকেশন করতে হবে। এবং আমরা মনে করি যে আমাদের বাংলাদেশি যারা ব্যবসায়ীরা আছি, আমরা যদি ব্যবসা করে যদি দেশটাকে যদি এগিয়ে নিয়ে যাই, তাহলে দেখবেন চাইনিজরা কিন্তু অটোমেটিকলি আমাদেরকে ফলো করবে, বিকজ তারা দেখবে যে যারা বাংলাদেশি ব্যবসায়ীরা করছে তারা বিশ্ববাজারে আমাদের সাথে কম্পিট করছে। তখন কিন্তু অটোমেটিক্যালি গুড প্র্যাকটিসেস উইল ব্রিং ইন গুড ইনভেস্টমেন্ট টু দ্য কান্ট্রি। সো আমার মনে হয় দ্যাট আমরা চেষ্টা করছি, দেশে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হচ্ছে, আগাচ্ছি, বাট ওভারঅল আমার মনে হয় যদি আরো পজিটিভ থাকি,
তাহলে আমার মনে হয় পৃথিবীটা আরো পজিটিভ হবে এবং বাংলাদেশ আরো পজিটিভ আকারে পৃথিবীর বুকে আত্মপ্রকাশ করবে এবং সবাই আমরা আরো ভালো থাকবো। জি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। জনাব হাফিজুর রহমান খান, চেয়ারম্যান রানার গ্রুপ। হাফিজ সাহেব, আমরা শেষ দিকে আলোচনায় এসে যেটি বলতে চাইবো, অবশ্যই অগ্রগতি আছে, সরকারের সহযোগিতা আছে, চ্যালেঞ্জ তো থাকবে, সেটি মোকাবেলা করে এগিয়ে যেতে হবে। আমাদের যে শিল্পায়নের পথে শিল্পনীতি, আমাদের লং টার্ম পলিসি, এই জায়গাগুলো নিয়ে মাঝে মধ্যে আলোচনা হয়। আমরা প্রতি বছর বাজেটে তাকিয়ে থাকি নতুন করে কি আসবে, কারণ বিনিয়োগের জন্য তো একটা বড় পরিসর দরকার। সেই জায়গাগুলো আসলে আমরা নজর দিব কিনা, বা আর কি করণীয় বলে আপনি মনে করেন? সরকারের নীতিমালা কিন্তু এই ব্যবসার সাথে যারা সম্পৃক্ত তাদের সাথে আলোচনার মাধ্যমেই হয়। ওনারা এমন কোনো নীতি করেন না যে কারোর সাথে আলোচনা করেন না, নিজের মতন মনের মতন একটা দিয়ে দিলেন আর সেই নীতির উপরে বিজনেস রান করছে, তা কিন্তু না। এখানে যে সংশ্লিষ্ট যারা আছেন প্রত্যেকের সাথে আলোচনার মাধ্যমে নীতিমালা তৈরি হচ্ছে। নীতি তৈরি করার জন্য যে প্রয়োজনীয় ইনপুট সেটা আমরা কতটা দিতে পারছি এটার সাথে নীতি সম্পর্কিত। কিন্তু আমিও যেটা আরএফএল এর এসানের সাথে একদম একমত হয়ে বলতে চাই, আমরা যদি নিজেরা এগিয়ে না যাওয়ার মন মানসিকতা তৈরি করি এবং নিজেদেরকে যদি তৈরি না করতে পারি, তাহলে আমরা নেক্সট জেনারেশনের জন্য এমন কিছু রেখে যেতে পারবো না যে তারা আরো সামনে নিয়ে যাবে। আমরা এমন একটা এজে এসেছি যে আমাদেরকে ব্যাটন হ্যান্ড ওভার করতে হবে। আমরা এখন যেটা দেখছি যে ডিজিটালাইজেশনের ছাড়া একটা অর্গানাইজেশন আর সামনের দিকে নিয়ে যাওয়া যাচ্ছে না, এবং এই ডিজিটালাইজেশন যে করতে যে দেখা যাচ্ছে যারা অপেক্ষাকৃত বয়স্ক তারা কিন্তু ফেল করছে। তো এই দোষারোপ আমাদেরকে নিতে হবে যে আমরা সেই ম্যান পাওয়ারকে সেইভাবে ডেভেলপ করিনি লাস্ট 10 ইয়ার্সে। তো তখন আমরা একটা ম্যাচিউর লোকের কাছ থেকে সেই আউটপুটটা আর পাচ্ছি না। তো এখন সেই ম্যাচিউর লোকটাকে না ফেলে দিতে পারছি আমরা, এবং না তার কাছ থেকে টোটাল আউটপুট পাচ্ছি। তো এরকম জায়গায় ইন্ডাস্ট্রিগুলো কিন্তু অনেক প্রবলেম ফেস করছে। এখনকার ইন্ডাস্ট্রিগুলোকে এই জিনিসটায় আগে নজর দিতে হবে যাতে ম্যান পাওয়ার ডেভেলপমেন্টের জন্য কাজ করে, ডিজিটালাইজেশনের জন্য কাজ করে, এবং কাস্টমার কি চাচ্ছে এটাকে বুঝে তার যে চাওয়াটাকে পূরণ করার জন্য যদি আমরা নিজেদেরকে সেট করতে পারি, সেটা ইন্টারনাল কাস্টমার হোক আর ইন্টারন্যাশনাল কাস্টমার হোক, তাহলে আমাদের সামনের দিকে আমরা এগিয়ে যেতে পারবো। আমরা শেষ দিকে চলে এসেছি। মোহাম্মদ সিরাজুল ইসলাম, নির্বাহী চেয়ারম্যান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। স্যার, যাবার আগে আমাদের এই অগ্রগতির জায়গায় আমরা চ্যালেঞ্জগুলো আলোচনা করার চেষ্টা করেছি, সমস্যাগুলো এসছে, সম্ভাবনা এসছে, করণীয় জায়গাগুলো অনেক মন্তব্য এসছে। সর্বোপরি আপনার কাছ থেকে যেটি দিয়ে আলোচনা শেষ করতে চাইবো যে অবশ্যই আমাদের এগিয়ে যেতে হবে এবং শিল্পোদ্যোক্তাদের সাহসী ভূমিকা, দেশীয় শিল্পায়নের সুরক্ষা, দেশি বিদেশি বিনিয়োগের মাধ্যমে আরো কিভাবে আমরা এগিয়ে যেতে পারি সে জায়গায় যোগ করে যদি স্যার আজকে আলোচনা শেষ করেন। থ্যাংক ইউ। আমি আহসান চৌধুরীর সাথে সম্পূর্ণ একমত হয়ে একই সুরে কথা বলতে চাই। উই হ্যাভ টু বি পজিটিভ বোথ ফ্রম দ্য পাবলিক সেক্টর অ্যান্ড দ্য প্রাইভেট সেক্টর, অ্যান্ড পাবলিক সেক্টর এবং প্রাইভেট সেক্টর হাত মিলিয়ে কাজ করবে। এই দুটি যদি মিলন না ঘটে তাহলে সমস্যা হবে। চ্যালেঞ্জেস থাকবে, যেটি সাজ্জাদ সাহেব বললেন যে উত্তরা থেকে মতিঝিলে আসছে, ব্যাংকক থেকে ঢাকায় আসা যায়। ইয়েস, দিস ইজ ট্রু, বাট গভর্নমেন্ট কিন্তু বসে নেই। গভর্নমেন্ট কিন্তু এটার উপরে কাজ করছে। কাজগুলি আরো পরিকল্পিত হতে পারতো, আরো তাড়াতাড়ি করা যেত, বাট কাজ তো হচ্ছে। সুতরাং এইটা আমাদেরকে সামনে রাখতে হবে যে সরকার এই প্রাইভেট সেক্টরকে শিল্পায়নের ক্ষেত্রে কতটা সহযোগিতা দিবে, কতটা সহায়তা করবে, সেটি ক্ষেত্রে যেরকম প্রাইভেট সেক্টরের ভূমিকা রয়েছে, সরকারের ভূমিকা রয়েছে, এবং সরকার এবং প্রাইভেট সেক্টর মিলে আমরা এই শিল্পায়নের যে অগ্রগতি তথা বাংলাদেশের অর্থনীতির যে অগ্রগতি, এটি আমরা অনেক এগিয়ে আছি, অনেকের চেয়ে এগিয়েছি, এবং এটি শুধুমাত্র এটাকে কন্টিনিউয়াস রাখতে হবে এমন নয়, এটাকে আরো বেগবান করতে হবে। কারণ আমি যেটি প্রথমে বলেছিলাম যে দেয়ার আর সাম টার্গেট সেট, ওই সেট টার্গেটগুলি অ্যাচিভ করার জন্য আমাদেরকে আরো প্রোঅ্যাক্টিভলি কাজ করতে হবে ফ্রম বোথ পাবলিক সেক্টর এন্ড প্রাইভেট সেক্টর। যদি আমরা এটা করতে পারি তাহলে লোকাল ইনভেস্টমেন্ট আর যেটি বলা হচ্ছে ফরেন ইনভেস্টমেন্ট দুটি হবে। যখন লোকাল ইনভেস্টমেন্ট বাড়বে, ফরেন ইনভেস্টমেন্টও বাড়বে। আর আমার আরেকটি বিষয় এখানে আছে, আমরা দুদিন আগে আরেকটি ওয়েবিনারে যুক্ত ছিলাম, আমাদের পরিকল্পনা মন্ত্রী একটি খুব ভালো কথা বলেছেন
স্যার যেটা বলতে চেয়েছেন সেটি হলো যে আমার তো উন্নয়ন দরকার, আমার ইনভেস্টমেন্ট দরকার। আমার এটা ফরেন ইনভেস্টমেন্ট হলো না লোকাল ইনভেস্টমেন্ট হলো সেটি তো বড় দেখার বিষয় বিষয় না। না, জি। আর লোকাল ইনভেস্টমেন্ট হলে তো আমরা বরং ওইটাকে আরো বেশি এনকারেজ করব যে লোকাল ইনভেস্টমেন্ট হচ্ছে এটা পুরোটাই আমার। জি, আর জি। যখন ফরেন ইনভেস্টমেন্ট হয় সেখানে তো তার একটা অংশ আমার এখানে থাকে, বাকি অংশটা তারা নিয়ে চলে যায়। যাবে। যদি আমার লোকাল ইনভেস্টমেন্টকে যদি আমি এনকারেজ করি, তারাও যদি বেশি পুরোটাই আমার বেশি দেশে investment থাকলো। করতে পারে, সেটি পুরোটাই আমার দেশে থাকবে। জি, জি। সো এবং আমি হাফিজুর রহমান খান সাহেবের সাথে একমত হতে চাই যে যখন লোকাল ইনভেস্টমেন্ট বাড়বে, লোকাল ইন্ডাস্ট্রি যখন ডেভেলপ করবে, আমরা যখন কম্পিটিটিভ হব, তখন ফরেনাররাও এখানে আগ্রহী আসতে হবে, বাধ্য হবে। আসবে। তারা তাদের সাথে আসবে। উইন উইন সিচুয়েশন যখন ক্রিয়েট হবে, তখন এখানে ফরেন ইনভেস্টমেন্ট আসবে। থ্যাংক ইউ। আমরা সে প্রত্যাশা রাখছি। অবশ্যই অগ্রগতির বাংলাদেশ যে অর্থনীতিতে শিল্পায়নের যে ভূমিকা রয়েছে, আমাদের সেই ভূমিকা আরও বেগবান অবশ্যই করতে হবে। সরকারের প্রচেষ্টার সঙ্গে সঙ্গে বেসরকারি খাতও সেই প্রচেষ্টার সঙ্গে এগিয়ে যাবে। আমাদের সমস্যা মোকাবেলা করেই বাংলাদেশকে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। সেই জায়গায় ব্যবসায়ী উদ্যোক্তাদের যে ভূমিকা অবশ্যই অনস্বীকার্য, তাদেরকে আরও এগিয়ে যেতে হবে সাহসী ভূমিকার মাধ্যমে। আমরা সেই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ মোহাম্মদ সিরাজুল ইসলাম, ধন্যবাদ আহসান খান চৌধুরী, ধন্যবাদ হাফিজুর রহমান খান, ধন্যবাদ সাজিদ রহমান। সকলকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, ইভিল 21 রাতের আজকে আলোচনা এখানে শেষ করছি। শুভরাত্রি। স্বাস্থ্যবিধি মেনে চলুন।